নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতির প্রথম পর্ব শুনতে চলেছেন। 1372 বঙ্গাব্দে রবীন্দ্র পুরস্কার এবং 1384 বঙ্গাব্দে জ্ঞানপীঠ পুরস্কার এই উপন্যাসটির অসম্ভব জনপ্রিয়তা প্রমাণ করে। আসুন এখন শোনা যাক এই উপন্যাসের প্রথম পর্ব। সত্যবতীর গল্প আমার লেখা নয়, এই গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছেলেবেলা থেকে দেখেছি, এখনো দেখছি। বরাবরই বলি, বকুল তোমাকে নিয়ে গল্প লেখা যায়। বকুল হাসে, অবিশ্বাস আর কৌতুকের হাসি। না, বকুল নিজে কোনোদিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে কোনো মূল্যবোধ নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুলও যে সত্যি পৃথিবীর একজন, এ কথা যেন মানতেই পারে না বকুল। সে শুধু জানে সে কিছুই নয়, কেউই নয়, অতি সাধারণের একজন, একেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লেখবার থাকে না। বকুলের এ ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনের বনেদের তুচ্ছতা, হয়তো এখন অনেক পেয়েও শৈশবের সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভই স্তিমিত করে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন, সুবর্ণলতার শেষ দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোনো এক অপরাধে সব সময় সন্ত্রস্ত হয়ে থাকতে হবে বকুলকে, এ যেন বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব মন গঠিত হয়েছিল তাই অদ্ভুত এক আলো ছায়ার পরিমণ্ডলে, যার কতকাংশ শুধু ভয়, সন্দেহ, আতঙ্ক, ঘৃণা, আর কতকাংশ জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেসে পারে না বকুল, মানুষকে ভালোবাসে বলেই তো। কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়। বকুল বলেছে, আমার গল্প যদি লিখতেই হয় তো সে আজ নয়, পরে। জীবনের দীর্ঘ পথ পার হয়ে এসে বুঝতে শিখেছে বকুল, পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই। নিভৃত গ্রামের ছায়ান্ধকার পুষ্করিণী ভরা বর্ষায় উপচে উঠে নদীতে গিয়ে মিশে স্রোত হয়ে ছোটে। সেই ধারাই ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই ছায়ান্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতে হবে বইকি। আজকের বাংলাদেশের অজস্র বকুল পারুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পারুলদের মা দিদিমা, পিতামহী আর প্রপিতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, তারা অনেকের মধ্যে মাত্র একজন। তারা একলা এগিয়েছে খানাডোবা ডিঙিয়ে,
পাথর ভেঙে কাটা ঝোপ উপড়ে পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে নিজেরই কাটা পথের পথ জুড়ে। আবার এসেছে আর একজন, তার আরব্ধ কর্মভার তুলে নিয়েছে নিজের হাতে। এমনি করেই তো তৈরি হলো রাস্তা, যেখান দিয়ে আজ বকুল পারুলরা এগিয়ে চলেছে। বকুলরাও খাটছে বই কি, না খাটলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ হলেই কাজ শেষ হলো না। রথ চলবার পথ চাই যে, সে পথ কে কাটবে কে জানে, সে রথ কারা চালাবে কে জানে। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হেসে উঠবে। নাকে নোলক আর পায়ে মল পড়া 8 বছরের সত্যবতীকে। বকুলও একসময় হাসত, এখন হাসে না। অনেকটা পথ পার হয়ে এসে বকুল পথের মর্ম কথা বুঝতে শিখেছে। তাই যে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেও দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকে নোলক, কানে সার মাকড়ি, পায়ে ঝাঁঝর মল, বৃন্দাবনী ছাপের 8 হাতি শাড়ি পরা 8 বছরের সত্যবতী। বিয়ে হয়ে গেছে বছর খানেক আগে, এখনো ঘর বসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়া শুদ্ধ ছেলে মেয়ের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা ঠাকুমা জেঠি পিসি এটে উঠতে পারে না ওকে। পারে না হয়তো সত্যবতীর যথেচ্ছাচারের ওপর ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকালী চাটুজ্জে বামুনের ঘরের ছেলে হলেও ব্রাহ্মণ জনচিত পেশা তার নয়। অন্য শাস্ত্রপালা বেদ বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী, তাই গ্রামে ওর নাম নাড়ি টেপা বামুন। ওর বাড়ির নাম নাড়ি টেপার বাড়ি। রামকালীর প্রথম জীবনটা ওর অন্য সব ভাই আর অন্যান্য জ্ঞাতি গোত্রদের চাইতে ভিন্ন, কিছুটা হয়তো বিচিত্র। নইলে ওই আধা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালীর প্রথম সন্তান। সে যুগের হিসেবে বিয়ের বয়স একেবারে পার করে ফেলে তবে বিয়ে করেছিলেন রামকালী। সত্যবতী সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব একটা ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধ করি সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধে পড়ে রামকালীর বাবা জয়কালী একদিনের জন্যে সদ্য উপবীতধারী পুত্র রামকালীর উপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজা আরতির। মহোৎসাহে সে ভার নিয়েছিল রামকালী। তার আরতির ঘণ্টাধ্বনিতে সেদিন বাড়ি শুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল। কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুমা ঠাকুরঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে ন্যাড়া মাথার উপর
কদম ছাট চুল সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল তার। ছুটে গিয়ে ভাইপোর অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়লেন। সর্বনাশ হয়েছে জয়। জয়কালী চমকে উঠলেন। কি হয়েছে পিসি? ছেলেপুলেকে দিয়ে ঠাকুর সেবা করালে যা হয় তাই হয়েছে। সেবা অপরাধ ঘটেছে। রেমো জনার্দনকে ফল বাতাসা দিয়েছে, জল দেয়নি। চড়াত করে সমস্ত শরীরের রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালীর। করে একটা আর্তনাদ ধ্বনি তুললেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সেই সুরেই সুর মিলিয়ে বললেন, হ্যাঁ, জানি না এখন কার কি অদৃষ্টে আছে। ফুল তুলসীর ভুল নয়, একেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, রেমো, রেমো! চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আশঙ্কিত হয়নি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সম্ভাষণও জয়কালীর এর চাইতে খুব বেশি নিম্নগ্রামের নয়। অতএব সে বেলের আঠার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃ সকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জয়কালীর হাতে খড়ম! রামকালীর চোখের সামনে কতকগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানকে স্মরণ কর রেমো। জয়কালী ভীষণ মুখে বললেন, তোর কপালে আজ মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল। রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সেই অন্ধকার হাতড়ে একবার খুঁজতে চেষ্টা করল রামকালী। কোন অপরাধে বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড লিখেছেন। খুঁজে পেল না, খোঁজবার সামর্থ্য রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চৈতন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করেছিলি তুই না? রামকালী নীরব। পুজোর ঘরেই তাহলে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু কই, কি? যথারীতি হাত পা ধুয়ে তার পৈতে পাওয়া চেলির জোরটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাই করে মাথায় ধাক্কা লাগলো। জল দিয়েছিলি ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরও ২-১০টা ধাক্কার ভয়ে বলে বসল, হ্যাঁ দিয়েছি তো। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা একেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলি তো সে জল গেল কোথায় রে হতভাগা? গেলাস একেবারে শুকনো। প্রশ্নকর্ত্রী ঠাকুমা। বুকের গুরু গুরু ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণস্বরে বলে বসল, ঠাকুর খেয়ে নিয়েছে বোধ হয়। কি কি বললি? আর একবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়ার আরও গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া শুয়োর বনবরা ঠাকুর জল খেয়ে নিয়েছে। শুধু ভূত হওনি তুমি, শয়তানও হয়েছ। ভয় নেই প্রাণে তোমার? ঠাকুরের নামে মিছে কথা, অর্থাৎ মিথ্যা কথাটা যত না অপরাধ হোক, ঠাকুরের নামের সঙ্গে জড়িত হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বশে আবারও মিছে কথা বলে বসে। হ্যাঁ, সত্যি বলছি, ঠাকুরের নামে দিব্যি
দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরের চাঁড়াল, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর খেয়ে ফেলেছে? ঠাকুর খায় জল? মাথার মধ্যে জ্বলছে। রামকালী মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় ডর ভুলে বলে বসল, খায় না জানো তো দাও কেন? ও আবার মুখে মুখে চোপা। জয়কালী আর একবার শেষমেশ খড়মটার সদ্ব্যবহার করলেন, করে বললেন, যা দূর হ, বামুনের ঘরের গরু, দূর হয়ে যা আমার সুমুখ থেকে। এই, এর বেশি আর কিছুই করেননি জয়কালী। আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সকলের সঙ্গে করে থাকেন। কিন্তু কিসে যে কি হয়! রামকালীর চোখের সামনে থেকে যেন একটা পর্দা খসে গেল। চিরদিন জেনে আসছে জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি, কারণ কারণে অকারণে উঠতে বসতে বাড়ির সকলেই বলে, জনার্দন দয়া করো। কিন্তু কোথায় সেই দয়ার কণিকা মাত্র? রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করল, ঠাকুর এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে দৈববাণী করো। ওরে জয়কালী, বৃথা ওকে উৎপীড়ন করছিস। জল আমি সত্যিই খেয়ে ফেলেছি। এক মুঠো বাতাসা খেয়ে ফেলে বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। না, দৈববাণীর ছায়া মাত্র নেই। সেই মুহূর্তে আবিষ্কার করল রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পুজো পাঠ প্রার্থনা সবই মিথ্যে, অমোঘ সত্য শুধু খড়ম। পৈতের সময় তারও একজোড়া খড়ম হয়েছে, তার উপযুক্ত ব্যবহার কবে করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দণ্ডে সমস্ত পৃথিবীর উপরই সে ব্যবহারটা করতে ইচ্ছে করছে। পৃথিবীতে আর থাকব না আমি, প্রথমে সংকল্প করল রামকালী। তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাবার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে রফা করল। পৃথিবীটা আপাতত হাতে থাক, ওটা তো যখন ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আরও একটা জিনিস রয়েছে, পৃথিবীরই প্রতীক যেটা, বাড়ি। বাড়িই ছাড়বে রামকালী। জন্মে আর কখনো জনার্দনের পুজো যাতে না করতে হয়। তখনও নাড়ি টেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুজ্জে বাড়িই ছিল। সকলের শ্রদ্ধা সমীহেরও আধার ছিল। কাজেই বেশ কিছুদিন গ্রামে সাড়া পড়ে রইল চাটুজ্জেদের ছেলে হারিয়ে যাওয়া নিয়ে। গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হলো, গ্রামের সকল দেবদেবীর কাছে মানসিক মানা হলো। রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে লাগলো। জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। ক্রমশ সকলে প্রায় যখন ভুলেই গেল চাটুজ্জেদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের কোনো একটি যুবক একদিন ঘোষণা করল, রামকালী আছে। সে মুর্শিদাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কোবরেজ গোবিন্দগুপ্তর বাড়িতে রয়েছে, তার সাকরেদি করে কোবরেজি শিখছে। শুনে ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছেলের বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাওয়ার খবর, যুগপৎ উল্টো পাল্টা দুটো খবরে তিনি ভুলে গেলেন,
আনন্দে হৈহৈকার করতে হবে কি শোকে হাহাকার করতে হবে? ছেলে বদ্যি বাড়ির ভাত খাচ্ছে, বদ্যি বাড়ির আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যু সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ মরেনি, এ কথা জেনে প্রাণের মধ্যে কি যেন ঠেলে ঠেলে উঠছে। কি সে? আনন্দ, আবেগ, অনুতাপের যন্ত্রণা, মুক্তির সুখ? গ্রামের সকলের সঙ্গে পরামর্শ করতে লাগলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো জয়কালীর নিজের একবার যাওয়া দরকার। সরেজমিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। তাছাড়া সে লোক প্রকৃতই রামকালী কিনা তাই বা কে জানে? যে দেখেছে সে তো নিকটাত্মীয় নয়, চোখের ভ্রম হতে কতক্ষণ। কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে পড়লেন। আমি যাব? আমি কি করে যাব? জনার্দনের সেবা ফেলে আমার কি নড়বার জো আছে? রামকালীর মা জয়কালীর দ্বিতীয় পক্ষ দিনতারিণী শুনে কেঁদে ভাসালো। মুখে এসেছিল বলে জনার্দনই তোমার এত বড় হলো? বলতে পারল না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনান্তে স্থির হলো জয়কালীর এক ভাগ্নে যাবে, বয়স্থ ভাগ্নে। তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডগ্রাম থেকে মুকসুদাবাদে যাওয়া তো সোজা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকা যাবে মুকসুদাবাদে। তারপর আবার চাল চিড়ে বেঁধে নিয়ে গরুর গাড়িতে 3 ক্রোশ রাস্তা ভেঙে নৌকোর কিনারে গিয়ে ধর্না পাড়া। খরচও কম নয়। জয়কালী ভাবলেন, খরচের খাতায় বসানো সংখ্যা আবার জমার খাতায় বসাতে গেলে ঝঞ্ঝাট বড় কম নয়। এত ঝঞ্ঝাটের দরকারই বা কি ছিল? রাগ হলো সেই ফাজিল ছোকরাটার ওপর, যে এসে খবর দিয়েছে, যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়েই গিয়েছিল, ওই ফাজিলটা এসে খবর না দিলে আর। কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে। তাই সব ঝঞ্ঝাট উড়িয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক। রামকালী নিঃসন্তান গোবিন্দ বদ্যির পুষ্যি হয়ে রাজার হালে আছে। এরপর নাকি পাটনা যাবে। এদের কাছে বলেছে একেবারে রাজবদ্যি হয়ে। টাকার মোট নিয়ে দেশে যাবে, তার আগে নয়। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখদর্শন করতে নেই। তাছাড়া ও তো জাতিচ্যুত। যাদের একটু কম ঈর্ষা হলো তারা বলল, তবু বলতে হবে উদ্যোগী পুরুষ। আর জাতিচ্যুতই বা হবে কেন? কুঞ্জ তো বলছে নাকি জেনে এসেছে গোবিন্দ গুপ্ত রামকালী চাটুর্যের জন্যে কোনো এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছে। গ্রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা চলল, এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার সবাই রামকালীর নাম ভুলতে বসলো, তখন একদিন রামকালী সশরীরে হাজির হলো টাকার বস্তা নিয়ে। গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর রাজবদ্যি হয়ে কাজ নেই বাপু। রাজ্যে এখন ভেতরে ভেতরে ঘুণ ধরতে বসেছে। নবাবের নবাবি তো শিখে উঠেছে। আমার
এই দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজে নবাবি করগে। আমরা স্ত্রী পুরুষ উভয়ে কাশীবাসে মনস্থির করেছি। অগত্যা চলে এসেছে রামকালী, গঞ্জের ঘাট থেকে নিজের পালকি করে। গোবিন্দগুপ্তর পালকিটাও পেয়েছে রামকালী, নৌকোয় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী মারা গেছেন, এই এক মস্ত আফসোস। বাবাকে একবার দেখাতে পারল না রামকালী, সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল। গঞ্জের মেলায় যেমন লোকে দল বেঁধে 5 পেয়ে গরু দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে 1 জোড়া করে ধুতি ও নগদ 2 টাকা দিয়ে প্রণাম করল। ঘরে ঘরে সবাই বলা বলি করতে লাগলো, কি উঁচু নজরটাই হয়ে এসেছে। অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। তবু কিছুদিন একটু যাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বৈকি রামকালীকে। বাড়িতে শুতো, খেত। বাড়ির ছোট ছেলে পুলে দৈবাত কেউ রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো। কিন্তু রামকালী একদিন গ্রাম কর্তাদের ডেকে সালিশ মানল। এটা কেন হবে? একটি দিনের জন্য সে বৈদ্যের অন্ন গ্রহণ করেনি, একদিনের জন্য কোনো অনাচার করেনি। শুধু শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে? গ্রামকর্তারা মাথা চুলকে হে হে করতে লাগলেন। স্পষ্ট কিছু বলতে পারলেন না, কারণ ছোড়াটা নাকি রাজবদ্যি গোবিন্দগুপ্তর সমস্ত বিদ্যে আর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে। তাছাড়া ছোড়ার হাতটাও দরাজ। শোনা যাচ্ছে শিগগিরই পুষ্করিণী প্রতিষ্ঠা করবে। কর্তাদের হে হে করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল। দেখুন, আমার গুরুর ওষুধ ডেকে কথা কয়। আমি তার কিছু কিঞ্চিত আশীর্বাদও তো পেয়েছি। সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পাড়া পড়শির, আমার জ্ঞাতি গোত্তরের কাজে লাগুক, এই আমি চাই। তবে যদি আপনারা তা না চান, তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠিয়ে চলে যেতে হবে। এবার গ্রামকর্তারা হাঁ হাঁ করে উঠলেন। সত্যি তো, কথাটা তো উড়িয়ে দেবার নয়। সকলেরই একদিন না একদিন নিদেনকাল আছে। ওদের হা হার অবসরে রামকালী বললে, এই যে একটি পুকুর কাটাবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষে একদিন গ্রাম ভোজন দেব আশা করে বসে আছি। সে আশা তাহলে পূরণ হবে না? এরা এবার দ্বিধা শূন্য হয়ে সে কি করে উঠলেন। আর ইত্যবসরে ফেলু বাড়ুজ্যে 1 চাল চেলে বসলেন। কি এক সংস্কৃত শ্লোক আউড়ে বললেন হেসে হেসে, জানো তো, উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয়া হয়, পুরুষও তেমনি পতিত হয়। রামকালী মাথা নিচু করে বললে, বয়স প্রায় 30 পার হতে চলল। এ বয়সে কে আমাকে কন্যাদান করবে? ফেলু বাড়ুজ্যে বীর দর্পে বলে উঠলেন, আমি করব। এতে আমার ভাইয়েরা আমাকে যাতে ঠেলেন তো ঠেলুন। ফেলু বাড়ুজ্যেকে যাতে ঠেলা, জাতের যিনি মাথা। হাঁ হার স্রোত বইতে লাগলো সভায়। আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগলো।
মেয়ে আর কার ঘরে নেই। এরই কিছুদিন পরে ফেলু বাড়ুজ্যের 9 বছরের মেয়ে ভুবি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর। বহুদিন এত ঘটার বিয়ে হয়নি গ্রামে, কারণ রামকালী নাকি নিজে 500 টাকা লুকিয়ে ওর মা দিনতারিণীর হাতে গুজে দিয়েছিল ঘটা করতে। এই বেহায়ামিটা যথেষ্ট নিন্দনীয়, সন্দেহ নেই, কিন্তু ঘটার মাছ মন্ডাগুলো অনিন্দনীয় ছিল। অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার। যাক, তারপরও তো কাটলো কতকাল। সেই ভুবি বড় হলো, ঘর বসত হলো, 15-16 বছরের ভরা নদী হলো। তারপর তো সত্যবতী। বুড়ো বয়সের প্রথম সন্তান বলেই হয়তো বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতীর। দিনতারিণী নিরামিষ ঘরে রান্না করছিলেন। সত্যবতী দাওয়ার নিচে ছাঁচতলায় এসে দাঁড়ালো। উঁচু পোতার ঘর, দাওয়ার কিনারাটা সত্যবতীর নাকের কাছাকাছি। পায়ের বুড়ো আঙুলের ওপর সমস্ত দেহভারটা দিয়ে ডিঙি মেরে গলা বাড়িয়ে সত্যবতী তার স্বভাব সিদ্ধ মাজা গলায় ডাক দিল, "অ ঠাকুমা, ঠাকুমা।" নিরিমিষ হেসেলের দাওয়ায় উঠবার অধিকার সত্যবতীর কেন? বাড়ির কারোরই নেই। কেবল যারা নিরামিষে অধিকারী তাদেরই আছে। মেটে দেওয়ার এক পেশে কোণটা থেকে খাঁজ কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, আর সে সিঁড়ি থেকে পায়ে পায়ে এগিয়ে যাওয়া পথ হয়েছে একেবারে ঘাট বরাবর। দিনতারিণীর সেজজা শিবজয়া, দিনতারিণীর 2 ননদ কাশীশ্বরী আর মোক্ষদা, মাত্র এরাই এই পথে পদক্ষেপের অধিকারিণী। ঘোড়া নিয়ে ঘাটে যান এবং স্নান সেরে ঘোড়া ভরে ভিজে কাপড়ে পায়ে পায়ে এসে একেবারে ওই সিঁড়ি কটি দিয়ে স্বর্গে উঠে পড়েন। ওই রান্নাঘরের দেওয়ালেই তাদের কাঁচা কাপড় শুকোয়, কারণ রাত্রে তো আর এ ঘরে রান্নার পাট নেই। ঘর নিকোনোর কাজেও কিছু আর অচ্ছুতরা কেউ এসে ঢুকবে না, সে কাজ মোক্ষদার। এটোর শকরির ব্যাপারে মোক্ষদা বোধ করি স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না, কাজেই সে কাজ নিজের হাতে রাখেন। তাছাড়া মোক্ষদাই বয়সের সবচেয়ে ছোট, অন্যান্যরা সকলেই তার গুরুজন। অতএব সকলের খাওয়ার শেষে তারই ডিউটি। রান্নার দায়িত্ব দিনতারিণীর, মোক্ষদার উপর সে রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব। বাকি 2 জন জোগাড়ে। তা অবশ্যই জোগাড়ের কাজটাও কম নয়। প্রয়োজনটা 4 জনের হলেও আয়োজনটা অন্তত 10 জনের মতো হয়। কিন্তু ওসব কথা থাক, আসলে ছেলে পুলের এ উঠোনে পা দেবারও হুকুম নেই। কিন্তু সত্যবতীকে কেউ এঁটে উঠতে পারে না। ও যখন তখন দাওয়ার নিচে থেকে নাক বাড়িয়ে হাঁক পাড়ে, "অ ঠাকুমা" অথবা "অ পিস ঠাকুমা।" দিনতারিণী ওর গলা পেয়েই নিজের গলাটা বাড়িয়ে দরজা দিয়ে উকি মেরে বলেন, "এই মুলোজা, এ ছুরি কি দস্যি গো, আবার এসেছিস? বেরো বেরো, ছোট ঠাকুরজি দেখতে পেলে আর রক্ষে রাখবে না।" সত্যবতী ঠোঁট উল্টে বলে, "ছোট ঠাকুমার কথা বাদ দাও, তুমি শোনো না একটু।"
সত্যবতী দিনতারিণীর উপায়ী ছেলের মেয়ে, তাছাড়া সত্যর বিয়ে হয়ে গেছে, কাজেই খুব দূর ছাইটা ওর কপালে জোটে না। তাই ওর আবদারে অগত্যা দিনতারিণী একটু ডিঙি মেরে দাওয়ায় এসে দাঁড়ালেন। ইশারায় বললেন, কি চাই? সত্যবতী পিঠের দিকে গোটানো হাতটা ঘুরিয়ে একখানা ছোট মাপের কচি মানপাতা মেলে ধরে চুপি চুপি বলে, একটা জিনিস দাও না। এই মরেছে, এখন আবার জিনিস কি রে? এখন কি কিছু রান্না হয়েছে? আর হলেও তোর সেজ ঠাকুমার গোপালের ভোগের আগে দিয়েছি, টের পেলে কুরুক্ষেত্তর করবে না? আগ চাইনি, আগ চাইনি, ভালো মন্দ রেঁধে নিজেরাই খেও বাবা, আমাকে এক মুঠো পান্তা ভাত দাও দেখি। পান্তা ভাত? দিনতারিণী আকাশ থেকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে যেন পাতাল ফুঁড়ে উঠলেন মোক্ষদা। পরনে সপসপে ভিজে থান, কাখে ভরন্ত কলসি। এইটা বোধ করি মোক্ষদার তৃতীয় দফা স্নান। যে কোনো কারণেই হোক, চাল ধুতে কি শাক ধুতে ঘাটে গেলেই মোক্ষদা একবার সব অস্ত্র স্নান সেরে নেন। দাওয়ার পৈঠে দিয়ে কখন যে উঠে এসেছেন, ঠাকুমা নাতনি কারো চোখে পড়েনি। চোখ পড়ল একেবারে সশরীরিণীর উপর। দিনতারিণী অপ্রতিভের একশেষ, সত্যবতী বিরক্ত, আর মোক্ষদা তিনি হাতে নাতে চোর ধরে ফেলা ডিটেকটিভের মতোই উল্লসিত। আবার তুই এখানে? ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করেন মোক্ষদা। সত্যবতী ঈষৎ আমতা আমতা করে বলে, বারে, আমি কি তোমাদের দাওয়ায় উঠেছি? দাওয়ায় উঠিসনি বলি, সত্যিক রাস্তা মারিয়ে এসে সেই পায়ে ওই উঠোনে তো পা দিয়েছিস। তুলসী গাছে জল দিতে উঠোনে নামতে হবে না আমাদের? সত্যবতী গোজ গোজ করে বলে, নাববার সময় তো 10 ঘড়া জল না ঢেলে নাববে না, তবে আবার অত কি? মুখে মুখে চোপা করিস নে সত্য, অভ্যেস ভালো কর। মোক্ষদা ঘোড়াটাকে দুম করে রান্নাঘরের চৌকাঠের ও পিঠে বসিয়ে আঁচল নিংড়ে নিংড়ে পায়ে কাদা ধুতে ধুতে বলেন, বাপের সোহাগে সোহাগে যে একেবারে ধিঙ্গিপদ পেয়ে বসে আছিস, বলি শ্বশুর ঘর করতে হবে না? পরের বাড়ি যেতে হবে না? আর কদিন ধিঙ্গি নাচ নেচে বেড়াবি? মেরে কেটে আর 2-4 বছর, তারপর গলায় রসুড়ি দিয়ে টেনে নিয়ে যাবে না? তখন করবি কি? প্রতি কথায় এই পরের ঘরে যাওয়ার বিভীষিকা দেখিয়ে দেখিয়ে জব্দ করার চেষ্টাটা দুচক্ষের বিষ সত্যবতীর। বরং তাকে ওরা ধরে 2 ঘা মারুক, সহ্য হবে, কিন্তু ওই পরের ঘরের খোটা সহ্য হয় না। অথচ ওইটি যেন এদের প্রধান ব্রহ্মাস্ত্র। সত্যবতী তাই বিরক্তভাবে বলে, করবো আবার কি? কি আর করবি? উঠতে বসতে শাউরির ঠোনা খাবি, ওই পটলা ঘোষালের ভাইপো বউটার মতন টোনা খেতে খেতে গালে কালশিটে পড়ে যাবে। সত্যবতী বয়স ছাড়া ভঙ্গিতে ঝংকার দিয়ে বলে ওঠে, সৃষ্টি সংসারের লোক তো আর পটলা কাকার ভেজের মতন দজ্জাল নয়। ওমা ওমা, শোনো কথা মেয়ের। মোক্ষদা হত্তেলের রং নিটোল টাইট হাত দুখানা নেড়ে বললেন, তা বলবো বই কি, বোর দোষ হলো না, দোষ হলো শাউরির। অবাধ্য চোপাবাজ বউকে কি করবে শুনি? টাটে বসিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করবে? আহা, পুজো করা ছাড়া আর কথা নেই যেন। একটু ভালো চোখে চাইতে পারে না? 2 মিষ্টি কথা বলতে পারে না?
ও মাগো! মোক্ষদা ক্ষণক্ষণে গলায় হেসে উঠে বলেন, ভেতরে ভেতরে মেয়ে পাকা ধাড়ি হয়েছেন। দেখব লো দেখব তোর শাউরি কি মধুডালা কথা কইবে, কত সোনার চোখে দেখবে। সে যাক, বলি পান্তা ভাতের কথা কি বলছিলি? এতক্ষণ চুপ ছিলেন, এবারে দিনতারিণী হাসেন। হেসে ফেলে বলেন, ও আমার কাছে এসেছে পান্তা ভাত চাইতে। পান্তা ভাত চাইতে এসেছে? মোক্ষদা সহসা যেন ফেটে পড়েন। আমাদের হেসেলে পান্তা চাইছে? আর তুমি সেই শুনে গা পাতলা করে হাসছ নতুন মেজবউ? আর কত আহ্লাদ দেবে নাতনিকে, পরকাল যে ঝরঝরে হয়ে যাচ্ছে। বলি শ্বশুর বাড়ি গিয়ে যদি বিধবার হেসেল থেকে দুটো পান্ত চেয়ে বসে, তারা বলবে কি? এ কথা ভাববে না যে আমরা বুঝি গপ গপ করে বাসি হাঁড়ির ভাতগুলো গিলি? বলো, বলবে কি না? তাই কখনো কেউ বলে ছোট ঠাকুরছি? দিনতারিণী কথাটা হালকা করতে একটু কাষ্ঠ হাসি হেসে বলেন, ছেলে বুদ্ধি অজ্ঞানে কি না বলে। ছেলে বুদ্ধি? ও মালো, স্বামীর ঘর করতে পাঠালে ও এখন ছেলের মা হতে পারে, বুঝলে নতুন মেজবউ? মোক্ষদা কাঁধ থেকে গামছাখানা নিয়ে জোরে জোরে ঝাড়তে ঝাড়তে বলেন, মেয়ের বাক্যি বুলি শোনো না তো কান দিয়ে, সোহাগেই অন্ধ। এই তোকে সাবধান করে দিচ্ছি সত্য, খবরদার পাঁচজনের সামনে এমনি বেফাস কথা বলে বসবি না। পাড়াপড়শি উনুনমুখীরা তো মজা দেখতেই আছে, এমন কথাটা শুনলে ঠিক বলবে আমরা বাসি হাঁড়িতে খাই। হঠাৎ হি হি করে হেসে ওঠে সত্যবতী। হেসে বলে, লোকে বললেই বা, বললে কি তোমার গায়ে ফোসকা পড়বে? মোক্ষদা নেহাত মেয়েটাকে ছুতে পারবেন না, তাই নিজের গালেই একটা চড় মেরে বলেন, শুনলে শুনলে নতুন মেজবউ তোমার নাতনির আসপদ্দার কথা? বলে কি না লোকে বললেই বা, ডাক শাস্ত্রের কথা যাকে বলল ছি, তার রইল কি? আর বলে কি না সেরেছে। দিনতারিণী ভাবেন, মোক্ষদা একবার মুখ ধরলে তো আর রক্ষে নেই। দুর্দান্ত স্বাস্থ্য মোক্ষদার, দুরন্ত খিদে তেষ্টা, সেই খিদে তেষ্টা চেপে রেখে 3 প্রহর বেলায় জল খায়, বেলা গড়িয়ে অপরাহ্ন বেলায় ভাত। সকালের দিকে শরীরের মধ্যে ওর খাঁ খাঁ ঝা ঝা করতে থাকে, তাই কথার চোটে থরহরি করে ছাড়ে সবাইকে। প্রসঙ্গটা তাই তাড়াতাড়ি পরিবর্তন করেন দিনতারিণী। হ্যালো সত্য, সকালবেলা জলপান খাসনি? অসময়ে এখন পান্তা ভাতের খোঁজ? আহা, কি বুদ্ধির ছিরি! সত্য ঝেঁচে ওঠে, আমি যেন খাবো? কেঁচো আর পান্তা ভাত দিয়ে টোপ ফেলবো। কি করবি? দিনতারিণীর আগেই মোক্ষদা 2 চোখ কপালে তোলেন। কি করবি? টোপ ফেলবো, টোপ, মাছের টোপ। পেয়েছ শুনতে? নেরু আমায় কঞ্চি চেচে খুব ভালো একটা ছিপ করে দিয়েছে, খিড়কির পুকুরে মাছ ধরব। সত্য? মোক্ষদা যেন ছিট পিটিয়ে ওঠেন। ছিপ ফেলে মাছ ধরবি তুই? খুব নয় বাপ সোহাগী আছিস, তাই বলে কি সাপের 5 পা দেখেছিস? মেয়ে মানুষ ছিপ ফেলে মাছ ধরবি? সত্য ঝাঁকড়া চুলে ভরা মাথাটা ঝাঁকিয়ে বলে, আহা, ছোট ঠাকুরমার কি বাক্যি ছিরি! মেয়ে মানুষ মাছ ধরে না? রাঙা খুড়িমারা ধরে না? ও বাড়ির পিসিরা ধরে না? মরণ মুখ পোড়া মেয়ে, ওরা ছিপ ফেলে মাছ ধরে? ওরা তো গামছা ছাকা দিয়ে চুনো পুটি তোলে, তাতে কি?
সত্য হাতের মান পাতাখানা দাওয়ার গায়ে আশ্রাতে আশ্রাতে বলে, গামছা দিয়ে ধরলে দোষ হয় না, ছিপ দিয়ে ধরলেই দোষ, চুনো পুঁটি ধরলে দোষ হয় না, বড় মাছ ধরলেই দোষ। তোমাদের এসব দোষের শাস্ত্র কে লিখেছে গা? সত্য, দিনতারিণী কড়াস্বরে বলেন, এক ফোঁটা মেয়ে অত বাক্যে কেন লা? ঠিক বলেছে ছোট ঠাকুরছি, পরের ঘরে গিয়ে হাড়ির হাল হবে এরপর। বাবা বাবা, দুটো পাম তো চাইতে এসে কি খোয়ার। যাচ্ছি আমি শেষেলের ওদের কাছে। যাব কি? সেখানে তো আবার বড় জেঠি গুলি ভাটার মতন চাউনি, খেদিদের বাড়ি থেকে নিলেই হতো তার চেয়ে। কি বললি? খেদিদের বাড়ি থেকে ভাত? কায়েদ বাড়ির ভাত নিয়ে ঘাটবি তুই? ঘেটেছি নাকি? বাবা বাবা, ফি হাত তোমাদের খালি দোষ আর দোষ। আচ্ছা যাচ্ছি আমি ও হেসেলেই, কিন্তু যখন ইয়া বড় মাছ ধরবো তখন দেখো। বলে সত্য আছড়ানোর চোটে চিড়ে চিড়ে যাওয়া মান পাতাটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দাওয়ার কোণ বরাবর ধরে ও মহলে। সেখানে বিরাট এক কর্মযজ্ঞের কাণ্ড চলছে অহরহ। দিনে দুবেলায় 200-250 পাত পড়ে। সেখানেও এমনি উঁচু পোতার রান্নাঘর, তবে দাওয়ায় উঠতে তেমন বাধা নেই।